আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস চন্দ্র। সরকার শুরুতেই জানাবো শিরোনাম। করোনায় আরও ৪৭ জনের মৃত্যু। সীমান্ত এলাকা থেকে ছড়াচ্ছে সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে কোরবানির গরু আমদানি ও পশুর হাট। বৈধ অবৈধ কোনোভাবে গরু লেনদেন করা এবং মানুষের আসা যাওয়া করার ব্যাপারে সতর্কতামূলক একটা কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি। চীন থেকে আসলো উপহারের আরও ৬ লাখ ডোজ টিকা। মেডিকেল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পাবে অগ্রাধিকার। কুষ্টিয়ায় মা ও সন্তান সহ ৩ জনকে দিন দুপুরে গুলি করে হত্যা। অভিযুক্ত এএসআই সৌমেনকে আটক করেছে পুলিশ। বিভিন্ন মন্ত্রণালয়ে খালেদা জিয়ার জন্ম তারিখের তথ্য চাইলেন হাইকোর্ট। আইনগত ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তার বিষয়ে রুল জারি। লাইভ স্ট্রিমিং অ্যাপস বিগো লাইকির আড়ালে দেহ ব্যবসা। বিদেশি সহ জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। ৩ গবেষণা সংস্থার জরিপে স্পষ্ট, করোনা অভিঘাতে কমেছে মানুষের আয়, সংখ্যায় হেরফের থাকলেও বেড়েছে দারিদ্র্য। একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ পপুলেশন এখন পভার্টি লেভেলের বিলোতে আছে, সেটা হয়তো ৩০-এর উপরে বা ৩৫-এর উপরে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে আবাহনীর ৭ ম্যাচে এলবিডব্লিউ না হওয়ার বিষয়টিও তদন্ত হবে, জানালেন বোর্ড পরিচালক দুর্জয়। সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মোহামেডানের আবেদন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন দর্শক। আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবারে বিস্তারিত। সীমান্ত এলাকার থেকে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। এই তথ্য জানিয়ে সবাইকে আরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও ৪৭ জন। এ অবস্থায় চিন্তার কারণ হয়ে উঠেছে কোরবানির গরু আমদানি এবং পশুর হাট। তবে স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, সীমান্ত দিয়ে গরু আমদানি ও মানুষের চলাচলের ব্যাপারে সতর্ক সরকার। করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ ভারতে। বাংলাদেশের সীমান্তবর্তী কয়েকটি জেলায় এ ভ্যারিয়েন্টের উপস্থিতি মিলেছে। দুপুরের বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সীমান্ত এলাকা থেকে নতুন করে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। যে স্বাস্থ্যবিধি আমাদের সবাইকেই মানতে হবে। সীমান্তবর্তী জেলার বেলাতে যেমন মানতে হবে, ঢাকাতেও আমাদের একইভাবে মানতে হবে। আর ভারতীয় যে ভেরিয়েন্টের কথা আমরা বলছি, ভারত থেকে যারা ফিরে এসেছেন বাংলাদেশে, তাদের মাঝে আমরা যেমন ভারতীয় ভেরিয়েন্ট পেয়েছি, আমরা কমিউনিটিতেও পেয়েছি। অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে প্রাণ গেছে ৪৭ জনের। সংক্রমণ ও মৃত্যুহার ঊর্ধ্বগতির মধ্যেই আসছে কোরবানি। বিষয়টি নিয়ে চিন্তিত স্থানীয় সরকার মন্ত্রণালয়। সকালে ভার্চুয়াল বৈঠকে মেয়র, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে ভারত থেকে গরু ও মানুষের চলাচল বন্ধ রাখতে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেন মন্ত্রী। ঝুঁকিপূর্ণ অবস্থাটাকে আরো যাতে নাকি কোন রকম বেগবান না করে, সেজন্য আমাদের বর্ডার এলাকাগুলোতে যাতে কি বৈধ অবৈধ কোনোভাবে গরু লেনদেন করা এবং মানুষের আসা যাওয়া করার ব্যাপারে সতর্কতামূলক একটা কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি। ভারতীয় গরু আসা ঠেকানোর পাশাপাশি কোরবানি হাট বসা এবং পশু জবাইয়ের ক্ষেত্রেও সর্বোচ্চ সাবধানতার নির্দেশ দেন তাজুল ইসলাম। গরুয়া হাট বসে, এটাকে নিয়ন্ত্রণ করা যায় না, এবং যেখানে সেখানে অত রাস্তার উপরে হুট করে বসে যায়, এটা নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু এটা এইভাবে চলতে দেওয়া যাবে না। পশু জবাই করার পরে যে বর্জ্য ১২ ঘন্টা, ১৫ ঘন্টা, ২০ ঘন্টার ভিতরে সমস্ত বর্জ্য অপসারণ করে শহরকে আবার পূর্বে ক্লিন অবস্থায় নিয়ে যাওয়া। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৪৩৬ জন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার প্রায় ১৩%। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। সময় যত যাচ্ছে ততই উদ্বেগ বাড়াচ্ছে উত্তরের সংক্রমণ। গেল ২৪ ঘন্টায় রাজশাহী ও খুলনা বিভাগে মৃত্যু ২৩ জনের। তারপরও লকডাউনে ও বিধিনিষেধ প্রয়োগে ঢিলেঢালা ভাব এই দুই বিভাগে। যানবাহন বন্ধ থাকলেও অবাধ চলাফেরা সবখানি। একের পর এক এলাকা লকডাউন, তারপরও সীমান্তবর্তী হটস্পট রাজশাহী ও খুলনা বিভাগের মৃত্যু বাড়ছে প্রতিদিন। এক সপ্তাহে সংখ্যাটা দ্বিগুণ, তাই মোট মৃত্যুর অর্ধেকই দেখতে হচ্ছে এই দুই বিভাগে। রাজশাহী মেডিকেলে একদিনেই ১৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস।
যাদের বয়স বেশি তাদের মধ্যে মৃত্যুর হারটা একটু বেশি, আর মহিলাদের মধ্যে এই মৃত্যুর হারটা সবসময় কম। এটা কিন্তু মানে আলাদা কোনো আমাদের যে রেজাল্টটা সেটা কিন্তু জাতীয় যে রেজাল্ট সেটার মতোই। মৃত্যুর সংখ্যা খুব একটা প্রভাব ফেলতে পারছে না শহরের জনজীবনে। লকডাউনে রাজশাহী নগরীতে ঢিলেঢালা ভাব, যানবাহন বন্ধ থাকলেও নগরবাসী আছে ছুটির মেজাজে। উৎসুক জনতা, আমাদের ইয়াং জেনারেশন, তারা লকডাউন দেখার জন্য রাস্তায় বের হয়ে পড়ছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা অত্যন্ত অ্যালার্মিং। আমরা মানুষের কাছে বিনয়ের সহিত অনুরোধ করছি, আপনারা সহযোগিতা করুন, আমাদের যাতে শক্তি প্রয়োগ করতে না হয়। খুলনা বিভাগের বিভিন্ন কোভিড হাসপাতালে মারা গেছেন 10 রোগী। 7 দিনের বিধিনিষেধ সত্ত্বেও থেমে নেই বেপরোয়া চলাচল। নানা অজুহাতে ঘর থেকে বাইরে বেরোচ্ছে মানুষ, মানছে না স্বাস্থ্যবিধি। মাস্ক ঘেমে গেছে, পকেটে রাখছি। আমার তো সারাদিন রাস্তায় থাকা লাগে, বোঝেন তো, মার্কেটিংয়ের লোক। এখন 12 মাস্ক পরা যায়। নামাজ পড়ে আসলাম কেবল, আমি নামাজ পড়ে আসলাম দোকানে। যে আমার স্বাস্থ্যবিধি যেটা মানার দরকার সেটা 100% হচ্ছে না। পরিস্থিতি নাজুক হয়ে ওঠায় খুলনা মহানগরীতে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে করোনা প্রতিরোধ কমিটি। এলাকাভিত্তিক লকডাউন বা আংশিক বিধিনিষেধ জারি আছে কুষ্টিয়া, নড়াইল, নাটোর, শেরপুর, নোয়াখালী সহ কয়েক জেলায়। আমিন বাবু, যমুনা নিউজ। দ্বিতীয় দফায় দেশে এলো চীনের উপহারের 6 লাখ ডোজ করোনার টিকা। বিকেলে এই টিকা বিমানবন্দর থেকে নেওয়া হয় ইপিআই এর সংরক্ষণাগারে। চীনের সিনোফার্মের টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই নিয়ে চীন থেকে মোট 11 লাখ টিকা উপহার পেল বাংলাদেশ। সোমবার বিকেলে দ্বিতীয় দফায় ঢাকায় পৌঁছায় চীন থেকে উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের 6 লাখ ডোজ টিকা। বিমান বাহিনীর কুর্মিটোলায় বঙ্গবন্ধু ঘাঁটি থেকে টিকার চালানটি বিশেষ ব্যবস্থায় ইপিআই সংরক্ষণাগারে নেওয়া হয়। চীনের এই টিকা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এছাড়া বিশেষ ও মেগা প্রকল্পে যারা কাজ করছেন টিকা গ্রহণে, তারাও গুরুত্ব পাবেন। আমাদের অগ্রাধিকারের তালিকায় এই মুহূর্তে মেডিকেলের শিক্ষার্থীরা আছে, তারপর নার্সিংয়ের শিক্ষার্থী, আইএসটি, ম্যাটস এরা আছেন। আর সেই সাথে আমরা ইতিমধ্যেই জনগণের জন্যও তো এই টিকা। শীঘ্রই সিনোফার্ম ও ফাইজারের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ইপিআই এর কর্মকর্তা। কোল্ড চেইন সেটা মেনটেন করতে হয় -70 ডিগ্রি সেলসিয়াসে। আমাদের বাংলাদেশের যে জায়গায় এই সক্ষমতাটুকু আছে আমাদের আইপিএইচে, সেখানে আমরা ওটা রেখেছি এবং ডাইলিয়েন্টও সেখানে রাখা হয়েছে। ফাইজারের ভ্যাকসিন এবং সাইনোফার্মের যে ভ্যাকসিনটা, এটা আমরা দ্রুত সম্পন্ন করে আমরা ভ্যাকসিনেশনে চলে যাব। সিনোফার্মের ভ্যাকসিনের চালানের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য উপহার হিসেবে অক্সিজেন কনসেন্ট্রেটর, নেবুলাইজার, সার্জিক্যাল মাস্ক পাঠিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি। এর আগে গত 12ই মে চীনের প্রথম উপহারের 5 লাখ টিকা দেশে আসে। এই নিয়ে মোট 11 লাখ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল তিনি বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সকালে গণভবনে বিমান বাহিনীর নতুন প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে আনুষ্ঠানিকভাবে ব্যাজ পরানো হয়। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শনিবার বিকেলে বিমান বাহিনী প্রধানের কার্যালয়ে বিদায়ী প্রধানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন শেখ আব্দুল হান্নান। আগামী 3 বছর বিমান বাহিনীর প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। কুষ্টিয়া শহরে এক নারী তার সন্তানসহ 3 জনকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের এক এএসআই এর বিরুদ্ধে। ঘটনার পর তাকে আটকও করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এএসআই সৌমেনকে আসামি করে মামলা করেছে নিহত শাকিলের বাবা। এদিকে ঘটনা তদন্তে 2টি কমিটি করেছে পুলিশ। সাময়িক বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত এএসআইকে। কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ের এই স্থানেই চলে নৃশংসতা। প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় 3 জনকে। স্থানীয়রা জানায়, উত্তেজিত অবস্থায় এক ব্যক্তি এসে রিভলভার দিয়ে গুলি করে আসমা ও শাকিলকে। সেখানেই মারা যান তারা। হত্যা করে আসমার 7 বছর বয়সী ছেলেকেও। গুলি ছোড়া ব্যক্তি যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ এসে আটকের পর জানা যায় ওই ব্যক্তির নাম সৌমেন, তিনি পুলিশের এএসআই। আমরা গুলির শব্দ শুনে বাইরে আসলাম। বাইরে আসার পরে দেখি যে একটা বাচ্চা দৌড়ায় বাইরে আসছে। ওই বাচ্চাকে আমার চোখের সামনে গুলি করলো, একদম গুলি করে মারি ফেলা দিল। 5-6 বছর একটা বাচ্চা দৌড়ায় পালাতে যাচ্ছে, আর ওই আততায়ী এসে বাচ্চাটাকে টেনে ধরে এসে
3টা গুলি করলো। আর বাচ্চাকে বাঁচাইতে গেলাম, উনি আমাদের উদ্দেশ্যে একটা গুলি করলো। গুলি করার পরে ওকে ধরেন সাধারণ দোকানদাররা জনগণ দিয়ে ইট দিয়ে ঠেকা রাখে কিছু না হলো 20-25 মিনিট, তারপরে প্রশাসন আসে। পুলিশ বলছে, কুষ্টিয়ার মিরপুরে একটি পুলিশ ফাঁড়িতে যখন কর্মরত ছিলেন সৌমেন, তখন শাকিলের মাধ্যমে পরিচয় হয় এক সন্তানের জননী আসমার সাথে। এরপর সৌমেন আসমা সম্পর্কে জড়ায়, পরে তারা বিয়েও করে। খুলনায় বদলি হয়ে যাবার পর আসমা আর সৌমেনের মধ্যে তৈরি হয় দূরত্ব। শাকিলের সাথে আসমা সম্পর্কে জড়িয়েছে বলে ধারণা করতে থাকেন সৌমেন। তারই জের ধরে এই হত্যাকাণ্ড। জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে 100% ন্যায় বিচারের জন্য যা যা করণীয় আমরা কথা দিচ্ছি সেটি করব। আমাদের হাতে একজন গ্রেপ্তার আছে। বর্তমানে সৌমেনের কর্মস্থল খুলনার ফুলতলা থানা। তিনি ছুটি না নিয়েই কর্মস্থল ছেড়ে কুষ্টিয়ায় আসেন বলে জানালেন পুলিশ সুপার। গতকাল রাতেও সে আমাদের রোল কলে হাজির ছিল, আজকে ভোর থেকে নাই। আর এটা নিয়ে বিভাগীয় যা ব্যবস্থা নেওয়ার কথা আমরা অলরেডি তাকে অ্যাবসেন্ট দিয়েছি এবং তার বিরুদ্ধে বিভাগীয়ভাবে যেটা করার কথা এটা তো হবেই, আর রাষ্ট্রের আইন অনুযায়ী যেটা ওইটাও হবে। নিহত আসমা এবং শাকিল দুজনেরই গ্রামের বাড়ি কুমারখালী উপজেলায়। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম তারিখ বিষয়ে যাবতীয় তথ্য আগামী 60 দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে খালেদা জিয়ার জন্মদিনের বিভিন্ন তারিখ ব্যবহার বিষয়ে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত। 15 আগস্ট জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিন পালনকে চ্যালেঞ্জ করে রিট হয় হাইকোর্টে। এতে বলা হয় বিএনপি চেয়ারপারসনের 5টি জন্মদিন। তার এসিসি নম্বরপত্রে জন্ম তারিখ 5 সেপ্টেম্বর 1946, বিবাহ বন্ধনে জন্ম তারিখ 4 আগস্ট 1944, পাসপোর্টে জন্ম তারিখ 5 আগস্ট 1946, আবার করোনা পরীক্ষার প্রতিবেদনে জন্ম তারিখ 8 মে 1946। কিন্তু জন্মদিন পালন করা হয় জাতীয় শোক দিবস 15ই আগস্টে। ওনার ম্যারেজ সার্টিফিকেট এক ডেট, ওনার এসএসসি সার্টিফিকেটে এক ধরনের ডেট, ওনার কোভিডের ইয়েতে হসপিটালে এক ধরনের ডেট, ওনার হেলথ মিনিস্ট্রিতে যখন কোভিড টেস্টের রিপোর্ট নেয় তখন এক ধরনের ডেট, এবং সর্বোপরি 15ই আগস্ট জাতীয় শোক দিবসে উনি বড় বড় কেক কেটে ওনার জন্মদিন পালন করেন। রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব সহ বিবাদীদের আদেশ দেন খালেদা জিয়ার জন্ম তারিখ বিষয়ে যাবতীয় তথ্য আগামী 60 দিনের মধ্যে আদালতে দাখিল করতে হবে। সংস্থাগুলো যারা এগুলি যে তাদের থেকে ইস্যু করা যে কাগজ ডকুমেন্টের ভিত্তিতে বিভিন্ন জন্ম তারিখ দেখা যাচ্ছে একজনের, একই ব্যক্তি, তাদেরকে রেকর্ড প্রেরণ করতে বলা হয়েছে। মোহাম্মদ আদালত যেন নির্ণয় করতে পারেন সঠিকভাবে। বিএনপির যুগ্ম মহাসচিব আইনজীবী মাহমুদ্দিন খোকন শুনানিতে বলেন, ব্যক্তি খালেদা কবে জন্মদিন পালন করলো সেটা রাষ্ট্রের মাথা ব্যথার বিষয় নয়। জন্ম তারিখ কার জন্ম কোন দিন হবে এটা সৃষ্টিকর্তা করেন। ওনার একটা দরখাস্ত দেখ, বাংলাদেশে যত লোকের 15 আগের জন্মদিন আছে সবার জন্মদিন বন্ধ চাক তারা, বা ভবিষ্যতে 15 আগস্ট কোনো বাংলাদেশের কোনো সন্তান জন্ম নিতে পারবে না। এছাড়া খালেদা জিয়ার জন্মদিনের বিভিন্ন তারিখ ব্যবহার বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা হবে না তা জানতে চেয়েও রুল দিয়েছেন হাইকোর্ট। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। করোনায় দরিদ্র হয়েছে কত সংখ্যক মানুষ, কাজ হারিয়েছে কতজন, সঠিক সংখ্যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু এটি স্পষ্ট, জনসংখ্যার বড় একটি অংশের আয় কমেছে, পূরণ হচ্ছে না মৌলিক চাহিদা। দারিদ্র্যের হার নিয়ে জরিপ করেছে 3টি গবেষণা সংস্থা, তবে সেই তথ্য মানতে নারাজ অর্থমন্ত্রী। বিশ্লেষকরা মনে করেন, করোনার কারণে দারিদ্র্য বেড়েছে, এটি অস্বীকার করার উপায় নেই। গাবতলীর পাশে তুরাগ নদী দিয়ে কার্গোতে আসা কয়লা এবং বালি খালাস করে জীবন নির্বাহ করে এসব শ্রমিক। কিন্তু করোনার কারণে অনেকেরই এখন কাজ নেই। কষ্ট করে চলতে আছে, টাকা পয়সা নাই, কাম কাজ নাই, কিভাবে চলি, কিভাবে খাই। কাজের মাত্রা খুবই কম এখানে, আর কি কাজ নাই বললেই চলে। একটু কম টাকায় পণ্য কিনতে টিসিবি ট্রাকের সামনে দীর্ঘ লাইন। সংসারের ব্যয় সামাল দিতে প্রখর রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা পণ্যের জন্য অপেক্ষা। করোনার মধ্যে অনেক নতুন মুখের দেখাও মিলেছে যারা কখনো এভাবে লাইনে দাঁড়ায়নি। পরিবার চলে না, তো যে বেতন ওইগুলো দিয়ে চলতেছে না। লকডাউন আসার পর থেকেই কাজকর্ম নাই,
আসছি বাজারে দাম বেশি, এই জায়গায় একটু সাশ্রয়ের জন্য আসছি। মধ্যম শ্রেণীর যে ভোক্তারা তারাও এই পণ্যটা এখন কেনে এবং নতুন নতুন ভোক্তা প্রতিদিনই গাড়ির কাছে আসে। অর্থাৎ এটা স্পষ্ট, করোনা মহামারীতে কমেছে মানুষের আয়, দরিদ্র হয়েছে বড় সংখ্যক মানুষ। কিন্তু বিষয়টি কি স্বীকার করেন অর্থমন্ত্রী? স্বীকার করে না, কারণ হলো তারা যদি যাদের কাছে লিস্ট আছে 2 কোটি, 2.5 কোটি বা 3 কোটি বা 1 কোটি বা ইভেন 10 জন, তারা কোথায় পেয়েছে সেই তথ্য আমার জানা দরকার। করোনায় ঠিক কত সংখ্যক মানুষ দরিদ্র হলো তার টেলিফোন জরিপ পরিচালনা করেছে 3টি গবেষণা সংস্থা। সেই তথ্য উপাত্ত নিয়েই অর্থমন্ত্রীর এমন আপত্তি। পিপিআরসি বলছে করোনায় নতুন করে দরিদ্র হয়েছে প্রায় 2.5 কোটি মানুষ। তাদের তথ্য বলছে মাত্র 1 বছরের ব্যবধানে এত বিপুল মানুষের আয়ের স্তরে এসেছে পরিবর্তন। গবেষণা সংস্থা সিপিডি বলছে করোনায় নতুন করে দরিদ্র হওয়া মানুষের সংখ্যা 1,64,00,000। প্রশ্ন হচ্ছে, আসল বাস্তবতা কি? টেলিফোন ভিত্তিক জরিপের হিসাব এসছে, সেটা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে না হয়, তাহলে কোন জায়গায় এটা গ্রহণযোগ্য নয় সেটা আপনাকে বলতে হবে। যে সংখ্যাটা গ্রহণযোগ্য নয়, আমরা কি বলছি যে দরিদ্রতা বাড়েনি করোনার কারণে? এটা তো সারা বিশ্বেই বেড়েছে। করোনার অভিঘাত নিয়ে জরিপ করেছে আরেক গবেষণা সংস্থা সানেম। তাদের মতে দারিদ্র্য সীমার নিচে এখন দেশের 40% মানুষ। বলা হচ্ছে 2005 সালের অবস্থায় চলে গেছে বাংলাদেশ। একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ পপুলেশন এখন পভার্টি লেভেলের বিলোতে আছে, সেটা হয়তো 30-এর উপরে বা 35-এর উপরে। এটাকে নিয়ে বিতর্কের স্কোপ নাই। করোনার অভিঘাত নিয়ে বছরখানেক আগে একটি টেলিফোন সমীক্ষা করে সরকারি সংস্থা বিবিএস। সেখানেও দারিদ্র্য সহ নানা ক্ষেত্রে করোনার অভিঘাত স্পষ্ট হয়, কিন্তু সেই তথ্য নীতি গ্রহণের ক্ষেত্রে কি আমলে নেওয়া হচ্ছে? রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বরিশালে ধর্ষণের মামলায় 4 শিশুকে গ্রেপ্তারের ঘটনায় বাকেরগঞ্জের ওসি সহ 7 পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ও সমাজসেবা কর্মকর্তার বিষয়ে ব্যবস্থা নেওয়ার আদেশও দিয়েছেন আদালত। গত বছর 4 অক্টোবর বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নে এক কন্যা শিশু 4 ছেলে শিশুর সঙ্গে খেলাধুলা করছিল। এর 2 দিন পর কন্যা শিশুর বাবা 6 অক্টোবর বাকেরগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। বাদী এজাহারে উল্লেখ করেছিলেন তার 6 বছর বয়সী কন্যা শিশুকে খেলার ছলে ধর্ষণ করে 9 বছর বয়সী 4 শিশু। পরে পুলিশ ওই 4 শিশু গ্রেফতার করে 7 অক্টোবর আদালতে সোপর্দ করে। আদালত শিশুদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনায় নজরে আসলে হাইকোর্ট ওই দিন রাতেই শিশুদের মুক্তির নির্দেশ দিয়েছিলেন। এরপর বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে হাইকোর্টে হাজির করে বক্তব্য নিয়েছিলেন বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ। এ বিষয়ে দীর্ঘ শুনানির পর রোববার বিষয়টি নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট। ধর্ষণের মামলায় 4 শিশুকে গ্রেফতারের ঘটনায় বাকেরগঞ্জের ওসি সহ 4 পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বরিশালের বাকেরগঞ্জের ওসি জনাব আবুল কালাম সহ 8 পুলিশ সদস্যকে, যাদেরকে দেখা গিয়েছিল ভিডিওতে দেখা গিয়েছিল, সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আইজিপিকে নির্দেশ দেন। একই সঙ্গে আইজিপিকে জানানো হয় সারা বাংলাদেশে পুলিশকে শিশু আইন সম্পর্কে যে প্রতিপালনীয় যে বিষয়গুলো আছে সেগুলোকে অবহিত করার জন্য। ওই শিশুদের কারাগারে পাঠানোর নির্দেশদাতা ম্যাজিস্ট্রেটের ফৌজদারি ক্ষমতা প্রত্যাহার করারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ব্যবস্থা নিতে বলা হয়েছে সমাজসেবা অফিসারের বিরুদ্ধেও। বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিস্টার মোহাম্মদ এনায়েতুল্লাহ, উনি শিশু আইনে ওনার ক্ষমতা না থাকা সত্ত্বেও উনি শিশুদের বিষয়টি গ্রহণ করা, শিশুদেরকে সেফ হোমে পাঠানোর যে আদেশ দিয়েছেন সেটি অবৈধ, এবং এরূপ অবৈধ কাজ করা এর জন্য সে যে আনকন্ডিশনাল অ্যাপোলজি দিয়েছে সেটি কোর্ট অ্যাকসেপ্ট করেনি, এবং তাকে তার ফৌজদারি জুরিসডিকশন থেকে প্রত্যাহার করে নিয়ে সিভিল কোনো জুরিসডিকশনে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সাথে আলোচনা করে স্টেপ নিতে বলা হয়েছে। জামিনের পর ওই 4 শিশু মা বাবার কাছেই আছেন। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।
সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব না হলে বিকল্প ব্যবস্থায় চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এ সময় সীমান্ত এলাকায় করোনা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে 30 জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে বলে জানান মন্ত্রী। বলেন, অনলাইন ক্লাসের পাশাপাশি এসএসসি এইচএসসি কোন পদ্ধতিতে নেওয়া যায় তা নিয়ে পরিকল্পনা চলছে। যেটুকু সম্ভব তারা নিজেরা পড়াশোনাটি বাড়িতে চালিয়ে যাক, তাদের উদ্বেগের কোনো কারণ নেই। এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না যাতে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরীক্ষা আমরা আদৌ নিতে পারবো কিনা, পরীক্ষা নিতে না পারলে বিকল্প কি ব্যবস্থা হবে, তার সব কিছু নিয়েই কিন্তু আমাদের চিন্তাভাবনা রয়েছে। লাইভ স্ট্রিমিং অ্যাপস ভিগো ও লাইকির আড়ালে হচ্ছে দেহ ব্যবসা। অবাক হলেও এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। পাচার করা হয় অর্থ। সকালে সিআইডি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সিআইডি। এসব অভিযোগে এক বিদেশি সহ গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। লাইভ স্ট্রিমিং অ্যাপসের মাধ্যমে মানি লন্ডারিং বন্ধে বাংলাদেশে অ্যাপস কর্তৃপক্ষের প্রতিনিধি রাখা জরুরি বলে মনে করে সংস্থাটি। বর্তমানে নেট দুনিয়ায় উঠতি বয়সীদের কাছে তুমুল জনপ্রিয় লাইভ স্ট্রিমিং অ্যাপস ভিগো ও লাইকি। শুরুর দিকে অ্যাপস দুটি সামাজিক যোগাযোগ ও বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার হতো, তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে বিনোদনের আড়ালে হচ্ছে দেহ ব্যবসা, ডিজিটাল ডায়মন্ড কেনার অজুহাতে বিদেশে পাচার করা হচ্ছে অর্থ। এছাড়া নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হচ্ছে এসব অ্যাপসের আড়ালে। এমন অভিযোগে এক বিদেশি নাগরিক সহ 5 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে ইউজারদেরকে নিয়ে আসে পারফর্ম করার জন্য। তারা যারা ভালো ট্যালেন্ট পারফরমেন্স করতে পারে তাদেরকে আবার হোস্টে রূপান্তর করা হয়। হোস্ট থেকে পরবর্তী স্টেজ হচ্ছে রিক্রুটার। রোববার ব্রিফিংয়ে সিআইডি আরও জানায়, এই অ্যাপসের ডিজিটাল মুদ্রা ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে রয়েছে বিভিন্ন এজেন্সি, যার দায়িত্বে আছেন বিদেশিরা, আর তাদের সহযোগিতা করছেন বাংলাদেশি এজেন্টরা। 1 লাখ জমা হলে 1,60,000 হয়ে যায়, এইভাবে বাড়তে থাকে। এবং এই যে এই বিনসগুলো একসময় ডলারে রূপান্তরিত হয়ে তার অ্যাকাউন্টে, বিভিন্ন ব্যাংকে তাদের অ্যাকাউন্ট আছে, সেখানে জমা হয়। আমরা সরাসরি একজনের কাছ থেকে পেয়েছি, নাজমুল, সে রিসেলার এবং সে প্রতি মাসে বিদেশি নাগরিকদের তাকে দিতে হয়েছে প্রায় 1 কোটি টাকা। সিআইডি বলছে লাইভ স্ট্রিমিং অ্যাপসগুলোর মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়ানো হয়। এই অভিযোগে বেশ কিছু আইডি বন্ধে চিঠি দেওয়া হয়েছে বিটিআরসিকে। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীরচরে সেমাই তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। হাবিবা ফুড নামে ওই কারখানায় তৈরি সেমাই নামি দামি কোম্পানির মোড়কে বাজারজাত করা হতো। এই সেমাই কারখানায় গত 3 মাসে 6 দফা অভিযান চালিয়েছে ডিবি। নিয়মভঙ্গের দায়ে একজনকে আটক করা হয়। কারখানার কর্মচারীরা জানায়, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি অনুযায়ী তৈরি সেমাই প্যাকেটজাত করা হতো। হাবিবা ফুডের চুক্তির কাগজপত্র যাচাই বাছাইয়ের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিবি কর্মকর্তারা। সিলেটে আইনজীবী আনোয়ার হোসেন হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে স্ত্রী শিপা বেগম। বিকেলে মুখ্য মহানগর হাকিম আদালত 2-এর বিচারক মোহাম্মদ সুমন ভূঁইয়া তার জবানবন্দি রেকর্ড করেন। মামলায় বলা হয়, পরকীয়ার জেরে 29 এপ্রিল স্বামী আনোয়ার হোসেনকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে শিপা বেগম। এ সময় তাকে সহায়তা করেন প্রেমিক শাহজাহান চৌধুরী। এই ঘটনায় নিহতের ভাই প্রথম আসামি শাহজাহান শিপা বেগমকে দ্বিতীয় আসামি করে 8 জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে শিপাকে তালতলা এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আগামী বুধবার নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হবে। দীর্ঘদিনের অসুস্থতার সুযোগ নিয়ে তার স্ত্রী শাহজাহান নামে একজন পরকীয়া প্রেমিকের সাথে যোগ সাজসে আনোয়ার হোসেনকে হত্যা করেছেন পরিকল্পিতভাবে। বাকি আসামিদেরকে গ্রেফতারের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। চীনকে ঠেকাতে নতুন পরিকল্পনার ঘোষণা দিলেন G7-এর নেতারা। বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে অকার্যকর করতে অবকাঠামো উন্নয়নের সহায়তা দেওয়া হবে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবিত এই প্রকল্পের অর্থায়ন এখনও নিশ্চিত হয়নি।
বিশ্বের শীর্ষ অর্থনীতি দেশগুলোর জোটের সম্মেলনের শেষ দিনের আলোচনায় আজ করোনা মোকাবেলায় G7 জোটের বিস্তারিত পরিকল্পনা প্রকাশ হবে। ব্রিটেনের কর্নওয়ালে G7 সম্মেলনের দ্বিতীয় দিনে ছিল উৎসবের আমেজ। এতে শামিল হন জোটের বাইরের অতিথি দেশগুলোর প্রতিনিধিরা। তাদের অভ্যর্থনা জানায় রয়্যাল এয়ারফোর্সের বিমান। কার্বিস বে রিসোর্টের বারবিকিউ পার্টিতে খোশ মেজাজে শীর্ষ অর্থনীতির নেতারা। সবার নজর কাড়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের 1 বছর বয়সী ছেলে। এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড প্রকল্প বাস্তবায়নে একমত হয়েছেন নেতারা। মূলত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI-কে টেক্কা দিতেই এ পদক্ষেপ শিল্পোন্নত দেশগুলোর। আলোচনায় আসে EU ন্যাটো সম্পর্ক, কোভিড পরিস্থিতি, মহামারী পরবর্তী অর্থনীতি আর জলবায়ু সংকটের মতো বিষয়গুলো। ইউরোপীয় ইউনিয়ন অসম্ভব শক্তিশালী একটা জোট। অর্থনৈতিক ইস্যু ছাড়াও পশ্চিম ইউরোপে ন্যাটোর শক্ত ভিত্তি। আমরা একসাথে হলে অনেক কিছুই করতে পারবো। মহামারী, জলবায়ু পরিবর্তন সহ অনেক চ্যালেঞ্জ সামনে। এসব মোকাবেলায় একে অপরের সহযোগিতা প্রয়োজন। যুক্তরাষ্ট্র যে আন্তরিকতা দেখিয়েছে তাতে আমি যার পর নাই খুশি। আশা করি সবাই মিলে ভালো কিছু করা যাবে। সম্মেলনের সাইডলাইনে বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠক হয়। সম্পর্কের টানাপোড়েন নিয়ে খোলামেলা আলোচনা হয় ব্রিটেন EUর মধ্যে। দুপক্ষকে আরও নমনীয় হবার আহ্বান জানান জো বাইডেন। অবশ্য তেমন একটা অগ্রগতি হয়নি এই ইস্যুতে। নর্দার্ন আয়ারল্যান্ড নিয়ে বেশ কিছু ভুল বোঝাবুঝি আছে। কাঠামোগত সমাধানের চেষ্টা করে যাচ্ছি। আশা করি EU এটা বুঝবে যে বেলফাস্টের সার্বভৌমত্বের সুরক্ষাই যুক্তরাজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। G7 সম্মেলন ঘিরে শনিবারও ব্যাপক বিক্ষোভ হয় ব্রিটেনের বিভিন্ন শহরে। জলবায়ু সংকট সমাধানে কার্যকর পদক্ষেপের দাবি জানান পরিবেশ ও মানবাধিকার কর্মীরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ক্রিকেটের স্বার্থে বিতর্কমুক্ত আম্পায়ারিং খুবই জরুরি মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। সাকিব ইস্যুতে গঠিত তদন্ত কমিটির এই সদস্য জানিয়েছেন, আবাহনীর খেলা 7 ম্যাচে একটিও LBW না হওয়া বিস্ময়কর উপাত্ত নিয়ে তদন্ত করবেন তারা। এর আগে সাকিব আল হাসানের 3 ম্যাচের শাস্তি প্রত্যাহার চেয়ে বিসিবির কাছে আবেদন করেছে মোহামেডান। মাঠের ঘটনা নিয়ে সোমবার মিডিয়ার সামনে কথা বলবেন সাকিব। তদন্ত কমিটি শব্দ দুটির সাথে সবাই পরিচিত। একটি ঘটনা ঘটে আর বানানো হয় একটি করে তদন্ত কমিটি। ব্যাস, ঘটনার সমাপ্তি ওখানেই। মিলে না তদন্ত কমিটির ফল। সে কারণেই শব্দ দুটি নিয়ে সবার ধারণাই নেতিবাচক। সাকিবের এমন কর্মে বিসিবির গঠিত 6 সদস্যের সেই তদন্ত কমিটিতে আছেন সমমনা 4 বোর্ড পরিচালক, 1 আম্পায়ার ও বিসিবির প্রধান নির্বাহী। তাদের একজন নাইমুর রহমান দুর্জয় কমিটির হয়ে কথা বলেছেন গণমাধ্যমের সাথে। ক্রিকেটটাকে সামনের দিকে এগোতে হলে কিন্তু আম্পায়ারিংটাকে অবশ্যই কনসিডারেশনে নিতে হবে। এটা এমন একটা জায়গা যেখান থেকে ক্রিকেট ইমপ্রুভ করতে পারে এবং একই সঙ্গে ক্রিকেটের ক্ষতিও হতে পারে। ফেয়ার আম্পায়ারিংয়ের সঙ্গে কিন্তু কোয়ালিটি আম্পায়ারিংটা জড়িত। আম্পায়ারদের যেন কোয়ালিটিটা ভালো হয় সেটা আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে। সাকিবের সেই আলোচিত ঘটনায় খুব স্বাভাবিকভাবেই সামনে আসে আবাহনীর সংশ্লিষ্টতা। তাদের খেলা 7 ম্যাচে প্রতিপক্ষের 24 ব্যাটসম্যানকে LBWর ফাঁদে ফেললেও নিজেদের একজনও সে ফাঁদে পা দেননি। বিস্ময়কর এমন উপাত্ত নিয়ে এই বোর্ডের পরিচালকের উত্তর ছিল এমন। এটা তো আসলে যখন অভিযোগগুলি আসবে আমরা যাদের সঙ্গে কথা বলবো সবকিছুই কনসিডারেশনে নেওয়া হবে। তবে কি এবার ঘরোয়া ক্রিকেটে জমে থাকা ধুলো পরিষ্কারের কাজ শুরু করবে এই কমিটি, নাকি মোড়ানো থাকবে সেই নেতিবাচক আবরণে? এদিকে সাকিবের 3 ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে বিসিবির কাছে আবেদন করেছে মোহামেডান। তবে সেই আবেদনে ছিল না জরিমানার 5 লাখ টাকা মওকুফের কোনো কথা। আপিল করছে বোর্ড বরাবর। এখন এই ব্যাপারটা তো আমাদের সিসিডিএমের কোনো এখতিয়ার নাই, যেহেতু বোর্ড সভাপতি বলছে এটা বোর্ড এটা দেখবে, বোর্ড ডিসিশন। 3 ম্যাচ যেটাই করছে তারা ওটা মওকুফ করার জন্য ভবিষ্যতে আর কোনো ধরনের কোনো পড়বে না। তারা করলে যে কোনো শাস্তি এটা দেন তারা করবে। এদিকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে সোমবার ক্লাব প্রাঙ্গণে সাকিবের উপস্থিতিতে সংবাদ সম্মেলন ডেকেছে মোহামেডানের ক্রিকেট কমিটি। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস। আজ থেকে শুরু হচ্ছে ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। রাত 3টায় টানা 2য় শিরোপা জেতার টার্গেট নিয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ব্রাজিল। অপর ম্যাচে সোমবার সকাল 6টায় লড়বে কলম্বিয়া
ইকুয়েডর। ব্রাজিলে আজ থেকে বসছে কোপা আমেরিকার 47তম আসর। করোনার কারণে অস্ট্রেলিয়া ও কাতারের মতো অতিথি দলগুলোর অংশগ্রহণ বাতিল হয়ে যাবার পর শেষ পর্যন্ত 10 দলকে নিয়ে শুরু হচ্ছে নতুন আসর। খেলা হবে ব্রাজিলের 4 শহর রিও ডি জেনিরো, ব্রাসিলিয়া, কুইয়াবা ও গোইয়ানিয়ার 5টি ভেন্যুতে। 10 দল আছে 2 গ্রুপে। এ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে সর্বাধিক 15টি শিরোপা জেতা উরুগুয়ে, বলিভিয়া, চিলি ও প্যারাগুয়ে। গ্রুপ বিতে ব্রাজিলের সঙ্গে আছে কলম্বিয়া, ইকুয়েডর, পেরু ও ভেনেজুয়েলা। স্বাগতিক ব্রাজিল ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আসর। তবে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে ভেনেজুয়েলা। কোচিং স্টাফ ও খেলোয়াড় মিলে 12 জন আক্রান্ত হয়েছে করোনায়। তবে আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষ কিছু না জানালেও গণমাধ্যম বলছে এর মধ্যে 5 জন ফুটবলার। অন্যদিকে দারুণ ছন্দে ব্রাজিল দল। বিশ্বকাপ বাছাই পর্বে টানা 7 ম্যাচ জিতেছে তিতে শিষ্যরা। সেই সাথে সবশেষ 2 ম্যাচে নেইমারের দুর্দান্ত ফর্ম কোপা জয়ের স্বপ্ন দেখাচ্ছে স্বাগতিকদের। নেইমারকে সঙ্গ দিতে ফিরমিনিও, হেসুস, রিচার্লিসন, ফ্যাবিনিও, ক্যাসিমিরো, এলিসনের মতো তারকারা তো আছেনই। সেলেসাউদের এই স্বপ্ন আরও গাঢ় করছে ঘরের মাঠে তাদের অনবদ্য কোপার ট্র্যাক রেকর্ড। কোপায় নিজের দেশে সবশেষ 20 ম্যাচে অপরাজিত ব্রাজিল। গ্রুপ বির আরেক ম্যাচে ফেভারিট কলম্বিয়ার সকাল 6টায় লড়বে ইকুয়েডরের সাথে। ইনজুরির কারণে হামেস রদ্রিগেজ নেই কোপাতে। তবে ইয়ারি মিনা, ওসপিনা, জাপাতার মতো তারকারা আছে কলম্বিয়া শিবিরে। কিন্তু কলম্বিয়া ত্রাতা হতে পারেন ইতালিয়ান ক্লাব আটালান্টার ইনফর্ম স্ট্রাইকার মুরিয়েল। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। আর এই ছিল রাতের বাংলাদেশে। আবারও মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।